প্রপার সাউন্ড ডিজাইন শিখতে গেলে প্রপার যে রুট ম্যাপটা সেটা কেমন হওয়া উচিত? সাউন্ড ডিজাইন কি ইউটিউবে শেখা যায়? ইউটিউবে দেখে দেখে? ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার আগে আর ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পরে তোমার লাইফে কতটা চেঞ্জেস এসেছে আর তোমার কাজের ক্ষেত্রে কতটা চেঞ্জেস? আমি যখন ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পাই, মোটামুটি মোস্ট অফ দ্য মানে মানে কংগ্রাচুলেটরি মেসেজেস অর ফোন কলস যেগুলো আমি পেয়েছিলাম সেগুলো অল ফ্রম দ্য ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম সার্কিট, নান ফ্রম টলিউড। তুমি ভালো কাজের স্কিলসে তুমি কাজ পাবে না, সোর্সটা প্রয়োজন হয়। একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড কিছুই ডিফারেন্স মানে দেয় না। কলকাতার ইন্ডাস্ট্রি যেমন চলা তেমনই চলবে আর কি। এআই তোমাদের কতটা হেল্প করছে বা এআই কি তোমাদের জন্য কোনো ক্ষতিকারক জিনিস? এটা হচ্ছে অনেকটা একটা ওই তোমার একটা পশু পোষার মতো আর ইট হ্যাজ টু বি অলওয়েজ আন্ডার ইয়ার কন্ট্রোল। হাই গাইস, পডকাস্ট বেলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের সাথে রয়েছে ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার সাউন্ড ডিজাইনার অনিশ বসু। সো দাদা, সবার আগে তোমাকে ওয়েলকাম আমাদের পডকাস্ট বেলা চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো দাদা? চলে যাচ্ছে। আজকের পডকাস্টটা নিয়ে আমি খুব এক্সাইটেড আছি, অনেক কিছু জানার আছে মিউজিকের সম্বন্ধে, সাউন্ড ডিজাইনের সম্বন্ধে। তো সবার প্রথমে তোমাকে যেটা জিজ্ঞাসা করবো সেটা হলো যে ব্যাকগ্রাউন্ড স্কোর করছো, মিক্স করছো, 5.1 করছো, তা তোমার পার্সোনালি কোনটা ফেভারিট? আমার সাউন্ড ডিজাইনটাই ফেভারিট, সাউন্ড এফেক্টস যেটা করি আর কি। ওকে, ওইটাতেই বেশি সময় দিতে চাইছো তাই তো? হ্যাঁ। ওকে, প্রপার সাউন্ড ডিজাইন শিখতে গেলে প্রপার যে রুট ম্যাপটা সেটা কেমন হওয়া উচিত, বা কোনো ইনস্টিটিউটে যাওয়া উচিত বা কিছু একটা, তা সেটা কিভাবে শুরু করবে যারা নতুন শুরু করছে? ইনস্টিটিউটও যেতে পারে বা অন দ্য হ্যান্ডও কাজ শিখতে পারে। তো ডিপেন্ড করছে। ইনস্টিটিউটে গেলে যেটা হয় হচ্ছে যে তোমার একটা মানে একটা এডুকেশন হয়, একটা কোর্স মেটেরিয়াল থাকে, আর তুমি ডিরেক্টলি আর কি ওই প্র্যাকটিসটা আর কি পাচ্ছ, আর অ্যাক্সেস পাচ্ছ টু দি ইকুইপমেন্টস এন্ড এভরিথিং, প্লাস হিস্ট্রি অফ সাউন্ড ইঞ্জিনিয়ারিং, হিস্ট্রি অফ সিনেমা, হিস্ট্রি অফ মিউজিক, ওইগুলোকে তুমি জানতে পারছো, দেখতে পাচ্ছ। প্লাস একটা কমিউনিটি হয়, একটা বাকি স্টুডেন্টদের সাথে তুমি মেলামেশা করতে পারছো। তো ইনস্টিটিউটে গেলে ওই একটা সুবিধা হয়। আর হ্যান্ডস অন যদি তুমি করতে চাও সেটাও পসিবল। হ্যান্ডস অন হচ্ছে একদম চটজলদি ঢুকে যাওয়া লাইনে আর কি। তুমি হয়তো 1 মাস কাউকে একটা অবজার্ভ করে, কি 5-6 মাস হয়তো কাউকে একটা অবজার্ভ করে তুমি হ্যান্ডস অন ঢুকলে কাজের মধ্যে, এবং ওখান থেকে তুমি কাজ করতে 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 একটা জায়গাতে এলে। তো দুটোরই আমি বলবো পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আমি বলবো না। ওকে, সাউন্ড ডিজাইন কি ইউটিউবে শেখা যায়? ইউটিউবে দেখে দেখে? পুরো আমি বলবো হ্যান্ডস অন। মানে ইউটিউব থেকে তুমি হয়তো লেসেন্স নিতে পারো যে এই জিনিসটাতে এটা হয়, ওই জিনিসটাতে ওটা হয়। হ্যাঁ, মানে বেসিক সেশন বিল্ড আপ বা বেসিক তোমার অডিও এডিটিং ওয়ার্কফ্লো এটসেট্রা এটসেট্রা, ওইগুলো ইউটিউবে শেখা যায়। কিন্তু যতক্ষণ তুমি হ্যান্ডস অন করছো আর কি, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ মানে ওই ইউটিউবে শিখেও খুব একটা লাভ হবে না। তোমাকে প্র্যাকটিক্যাল এটাতে কাজ করতেই হবে, হ্যান্ডস অন তোমাকে করতেই হবে। ওকে, আচ্ছা, সাউন্ড ডিজাইনের ক্ষেত্রে ডটা কতটা ম্যাটার করে? এখন তো পুরোটা ডিজিটাল হয়ে গেছে, সো ড ছাড়া তো কিছুই করা যাবে না। সবকিছুই আর কি তোমাকে একটা কম্পিউটার স্ক্রিনের সামনে বসে করতে হবে। পুরোটাই এখন কিবোর্ড আর মাউসের উপরই ব্যাপারটা এসে গেছে। তো এবার আমরা যেটা ইউজ করি প্রো টুলস, যেটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। তো অ্যাভিড বলে একটা কোম্পানি, ইউএস বেসড কোম্পানি, ওদের বানানো। সো আমরা ওটা ইউজ করি আমাদের কাজের জন্য। এবং এখন সারা পৃথিবীতে সব জায়গাতে প্রো টুলসেই সব কাজ হয়। ইনফ্যাক্ট আমাদের সব সেশন ইনকর্পোরেশন, সেশন সেটআপ সবকিছু প্রো টুলস বেসডই হয়। মানে এন্টায়ার সিস্টেমটাই প্রো টুলস এর উপরই চলে এসছে আর কি। তো ওই জন্য এখন আমরা এটাতেই কাজ করে যাই। তো এটার বাইরে আমরা এখন আর সেরকম ভাবে কিছু ভাবতে পারছি না। ওকে, মানে এটা অনেক বড় একটা জিনিস যেটা ছাড়া কোনো কিছুই সম্ভব না, সাউন্ড ডিজাইন। হ্যাঁ, মানে এছাড়া অন্য সফটওয়্যারও আছে, কিউবেজ আছে, নিউয়েন্ডো আছে, এখন রিভার বলে একটা সফটওয়্যার মার্কেটে এসছে, ওটা এখন মোটামুটি করছে। কিন্তু ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড যদি তুমি বলে থাকো আর কি, মানে যেটাতে আর কি সব স্টুডিওতে সবাই কাজ করে যায়, সেটা হচ্ছে প্রো টুলস। ওকে, আচ্ছা দাদা, যে সাউন্ড ডিজাইন নিয়ে যখন কথা হচ্ছে, এই সাউন্ড ডিজাইনটা বেসিক্যালি কি জিনিসটা, কতটা ম্যাটার করে একটা মুভির ব্যাকগ্রাউন্ড স্কোরে বা গানের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে এটা কতটা বেশি এফেক্ট করে সাউন্ড ডিজাইন? দেখো, তুমি যখন একটা সিনেমা হলে মানে সিনেমা দেখতে যাচ্ছ, তুমি ডায়লগ আর মিউজিক ছাড়া আর বাকি যে সব সাউন্ড গুলোকে শুনছো, সেই সাউন্ড গুলোকে রিক্রিয়েট করা হয়। একটা স্টুডিওতে বসে একটা মানুষ এটাকে রিক্রিয়েট করে। এবার সেই সাউন্ড গুলোরও অনেক কটা টাইপ আছে, অনেক কটা ডিপার্টমেন্ট আছে।
একটা ডিপার্টমেন্ট হচ্ছে লাইভ অ্যাকশন সাউন্ড, যেটাকে আমরা ফলি বলি। হুম ফলি হচ্ছে হাঁটার আওয়াজ, কাপ প্লেটের আওয়াজ, হুম বা হয়তো এই জামা কাপড়ের যে রাসলিং তার আওয়াজ, সেটা একটা লোক এসে সেটা লাইভ স্টুডিওতে করে। হুম আর একজন রেকর্ডিস্ট আছে, সে রেকর্ড করে ওটাকে, সে ভিজুয়াল দেখে লাইভ ওটাকে ম্যাচ করছে আর কি। হুম আর আরেকটা হচ্ছে যে সাউন্ড এফেক্টস বা স্টক সাউন্ড এফেক্টস, যেটা হচ্ছে তোমার এই কার পাসিং, বা হয়তো দরজা খোলা বন্ধর আওয়াজ, বা হয়তো নর্মাল ন্যাচারাল যে এমবিয়েন্স গুলো, তুমি ধরো একটা সিটির একটা সিন, ধরো একটা সিনেমার একটা সিটির সিন ওখানে, তো সিটি স্কেপের যে এমবিয়েন্সটা আর কি, ট্রাফিকের নয়েজ, গাড়ির নয়েজ, লোকজন হেঁটে যাচ্ছে তার নয়েজ, সেইগুলো হচ্ছে ওই স্টক সাউন্ড এফেক্টস যেগুলো আমরা প্লেস করি। তো এইটাই হচ্ছে মানে কাইন্ড অফ সাউন্ড ডিজাইন বলতে পারো, একটা মানে পার্ট অফ সাউন্ড ডিজাইন, যে তুমি বেসিক্যালি সাউন্ড দিয়ে ওই জায়গাটাকে ক্রিয়েট করছো, ওই জায়গাটাকে একটা ভিউয়ারকে বা অডিয়েন্সকে বোঝাচ্ছ যে এর তোমার একটা শহরে একটা রাস্তার মধ্যে দিয়ে চলছে, রাস্তার দিয়ে গেলে রাস্তার যে কি আওয়াজ হতে পারে সেই আওয়াজটাকে ক্রিয়েট করা আর্টিফিশিয়ালি স্টুডিওতে বসে, এটাই হচ্ছে মূলত আমাদের কাজ, সাউন্ড ডিজাইন। আচ্ছা, সাউন্ড ডিজাইনের ক্ষেত্রে যেটা প্রপার দরকার সেটা হলো একটা প্রপার সেটআপ। তা সেটআপের ক্ষেত্রে কোনো সময় কারোর সেটআপে কোনো কিছু একটা কম থাকে, সেটার জন্য সে ভালো করে কাজ করতে পারে না, ল্যাপটপ বা ডেস্কটপ যা ইউজ করছে, তো সেক্ষেত্রে কোনটা তুমি প্রেফার করবে, ল্যাপটপ না ডেস্কটপ? আর দ্বিতীয় কথা হলো তার কম্বিনেশনটা কেমন হওয়া উচিত? আমি তো ল্যাপটপে কাজ করি। এবার আমি কারেন্টলি এখন যে ল্যাপটপে কাজ করি, ল্যাপটপটা কোয়াইট পাওয়ারফুল, তো ওটাতে আমার মোটামুটি ভালোই কাজকর্ম চলে যায়। কিন্তু ডেস্কটপে তোমার যেটা সুবিধা হচ্ছে, তুমি মাল্টিপল স্ক্রিনস, মাল্টিপল মনিটরস অ্যাড করতে পারবে। ল্যাপটপে তোমার বোধহয় ওর নিজস্ব যে স্ক্রিনটা, তার সাথে বোধহয় HDMI তে আরেকটা স্ক্রিন এক্সটেনশন আর কি। ডেস্কটপে তুমি চাইলে 3-4টে স্ক্রিন অ্যাড করতে পারো আর কি। স্পেশালি আমাদের সাউন্ড ডিজাইন আর পোস্ট প্রোডাকশন, সিনেমার পোস্ট প্রোডাকশন যেটা হয় আর কি, আমাদের 3খানা ভিজুয়াল লাগে, 3খানা স্ক্রিন লাগে, মানে একটা স্ক্রিনে ভিডিও চলছে আর বাকি দুটো স্ক্রিনে প্রো টুলসটা চলছে। তো 3টে স্ক্রিন আমাদের লাগে আমাদের ইজ অফ ওয়ার্কের জন্য ব্যাপারটা। তো এবার ডেস্কটপে যেটা সুবিধা হয়েছে যে তোমার সিপিইউ ক্যাবিনেটটা আলাদা, কিবোর্ড মাউসটা আলাদা, আর তুমি অনেকটা ছড়িয়ে কাজ করতে পারছো। whereas ল্যাপটপটা হচ্ছে একটা কম্পোজিট ডিভাইস এবং তোমাকে ওর মধ্যে বসেই কাজটা করতে হবে। কিন্তু ল্যাপটপের একটা সুবিধা হচ্ছে যে ইউ ক্যান টেক ইউর সেশনস এনিওয়্যার। মানে যদি তুমি হয়তো কোথাও একটা বাইরে কোথাও আছো, তোমাকে হট করে ক্লায়েন্ট ফোন করে বললো যে আমার এক্ষুনি একটা মিক্স চাই বা এক্ষুনি আমার একটা আউটপুট চাই, ল্যাপটপটা থাকলে সঙ্গে সঙ্গে তুমি ল্যাপটপটা খুলে তখনই কাজকে তখনই পাঠিয়ে দিতে পারবে। এটা ডেস্কটপের ক্ষেত্রে হয় না, বিকজ ডেস্কটপ ইউ ক্যান্ট ক্যারি। সো দুটোরই একটা প্লাস মাইনাস আছে, এটা হচ্ছে ব্যাপারটা। এবার ডেস্কটপে অবভিয়াসলি তুমি এক্সপ্যানশন করতে পারবে, তুমি প্রসেসর বাড়াতে পারবে, র্যাম বাড়াতে পারবে, ডিসপ্লে বাড়াতে পারবে। ল্যাপটপে কিছুটা ব্যাপারটা ফিক্সড থেকে যায় একটা এক্সটেন্ট অবধি। ওকে, আচ্ছা, ডলবি সাউন্ড আমরা অনেকেই শুনেছি এই নামটা, তা ওই জিনিসটা কি? ডলবি সাউন্ড জিনিসটা কি? দেখো, ডলবি তো 5.1 সারাউন্ড সাউন্ড ফরম্যাটটা নিয়ে এসেছিল, তারপরে তো 5.1 সারাউন্ড সাউন্ড ফরম্যাটটা এমনি জাস্ট একটা মানে কাইন্ড অফ আর কি ওই নন প্রোপ্রাইটারি হয়ে গেল। এখন তো জাস্ট 5-6টা স্পিকার লাগালি ওটা 5.1 হয়ে যায়। সো এখন যেটা ডলবি করেছে যে টু অ্যাগেন কাম ব্যাক ইনটু দ্য মার্কেট, ওরা অ্যাটমস বলে একটা ফরম্যাট নিয়ে এসছে, যেটা হচ্ছে তোমার 64.1 সিস্টেম আর কি। মানে তোমার সিলিং এ স্পিকার, দুদিকে দেওয়ালে স্পিকার, মানে একদম 3D সাউন্ড যেটাকে বলে আর কি, মানে চারিদিক থেকে সাউন্ড হচ্ছে, মানে মাথার উপর দিয়ে সাউন্ড যাচ্ছে, কানের পাশ দিয়ে সাউন্ড যাচ্ছে। তো ওইটা এখন ডলবি আবার মার্কেটে এসছে এবং ডলবি একটা ওই স্ট্যান্ডার্ডাইজেশন করে দিয়েছে অ্যাটমসটার জন্য, স্পেশালি বিকজ অ্যাটমসটা ওরকম ভাবে করা যায় না। মানে অ্যাটমসের জন্য একটা স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন, স্পেসিমেন এইসব আছে। তো ওই জন্য তোমার ওইভাবে বলতে পারো ডলবি আবার মার্কেটে ব্যাক করেছে উইথ অ্যাটমস। বাট 5.1-এ তুমি জাস্ট 6টা স্পিকার লাগিয়ে তো 6টা স্পিকার লাগিয়ে একটা বেসিক ক্যালিব্রেশন করে তুমি এমনি স্টার্ট করে দিতে পারবে। ওকে, মানে ডলবি যেটা অ্যাটমস নিয়ে এসছে, ওটাতে কি কতটা তোমাদের ক্ষেত্রে কতটা লাভজনক হচ্ছে, যে একটা সাউন্ড ডিজাইনের ক্ষেত্রে কতটা বেশি কাজে? অ্যাটমসে যেটা হয় হচ্ছে অ্যাটমসে তোমার সাউন্ডটা আরো খুলে যায়, যেহেতু আর অ্যাটমসের মজাটা হচ্ছে যে ইট ইজ মানে তুমি একটা পার্টিকুলার স্পিকার একটা পার্টিকুলার আওয়াজ প্লেস করতে পারবে। whereas 5.1-এ কি হয়, তুমি আইদার সামনে সাউন্ড রাখছো কি পেছনে সাউন্ড রাখছো, তাদের ব্যাপারটা আর কি পুরো ঘরটাতে ভরে যায়। অ্যাটমসে হচ্ছে যেহেতু তোমার 64টা স্পিকার আছে, তুমি যে কোনো একটা স্পিকার একটা সাউন্ডকে পিন পয়েন্ট করতে পারো।
যে ধরো আমি একটা ছোট্ট পাখির আওয়াজ আমি চাইছি সিলিং এ ওই পার্টিকুলার স্পিকারটার থেকে বাজবে, সেটা তুমি অ্যাটমসে করতে পারবে। সো দ্যাট গিভস ইউ দ্যাট রিয়েল ফিল, দ্যাট 3D সাউন্ড এফেক্ট, যে সত্যি পাখিটা ওইখান থেকেই বাজছে, পাখির আওয়াজটা ওখান থেকেই আসছে। সো এইটা হচ্ছে অ্যাটমসের মজা। তো ব্যাপারটা আরো ছড়িয়ে যায় আরো। আর ইনফ্যাক্ট তুমি যদি এমবিয়েন্স এর ক্ষেত্রে ভাবো আর কি, এমবিয়েন্স গুলো আরো 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 ওয়াইড স্প্রেড ছড়িয়ে যায় আর কি, যেহেতু তোমার এখন স্পিকারের নাম্বার অফ স্পিকার বেড়ে যাচ্ছে। তো তাতে আর কি তোমার সাউন্ড ডিজাইন আর ফাইনাল মিক্সটা আরো 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 ওয়াইড স্প্রেড হচ্ছে, আরো ভরাট হচ্ছে। সেটাই হচ্ছে অ্যাটমসের একটা মজা। ওকে, আচ্ছা দাদা, একটা সাধারণ ছেলে থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, এই জার্নিটা তোমার যদি একটু আমাদের বলো, কেমন ভাবে শুরু হয়েছিল? আমি স্টার্ট করেছি 2013-তে। আমার কেরিয়ার একটা স্টুডিওতে আমি কাজ শুরু করি। স্টুডিওটার নাম ছিল ড্রিম ডিজিটাল বলে, তোমার সাদার্ন অ্যাভিনিউতে কেয়াতলার ওখানে ছিল। তো এখন নেই স্টুডিওটা। তো স্টুডিওটা যে দুজন ওনার ছিল তারা দুজনেই সাউন্ড ডিজাইনার, সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন। আমার মেন্টর তারা, প্লাস আমার বস বলতে পারো দীপঙ্কর চাকি, অনির্বাণ সেনগুপ্ত, ওদের দুজনের নাম ছিল। মার্কেটে জোজো পটলা বলে সবাই চেনে আর কি ওদেরকে। তো ওদের ওখানেই আমার শুরু, ওখানেই আমার কাজ শেখা, ওখান থেকেই আমার সবকিছু যা পাওয়া আর কি। আর তারপরে 2018-তে ওরা স্টুডিওটা বিক্রি করে দেয়, বিক্রি করে দুজনেই বম্বে চলে যায়। তো ওরা বিক্রি করে চেরি পিক্স বলে একটা পোস্ট প্রোডাকশন সেটআপ আছে কলকাতা, ওদেরকে বিক্রি করে দিয়ে চলে যায়। তো আমি 18 থেকে ফ্রিল্যান্সিং করছি, নিজেই ইন্ডিপেন্ডেন্টলি কাজকর্ম করছি। মাঝখানে প্যান্ডেমিকের জন্য 2 বছর পেরোলে ছিলাম একটা স্টুডিওর সাথে, ওই এডিট এফেক্টস বলে একটা স্টুডিও আছে সাদার্ন অ্যাভিনিউতে, ওদের পেরোলে ছিলাম। তারপর আবার আমি চেরি পিক্সে যাই, ওদেরও পেরোলে ছিলাম। করে এই বছর জানুয়ারি থেকে আবার আমি ফ্রিল্যান্সিং কাজ করছি। সো এটা আমার জার্নি আর কি, লং স্টোরি শর্ট। তো আমার মনে আছে 13-তে আমি যখন ঢুকি ড্রিম ডিজিটালে, তখন মানে পটলাদা আর কি, অনির্বাণ সেনগুপ্ত, সে শব্দতে কাজ করছিল কৌশিক গাঙ্গুলির একটা ঘরে, আর তার পাশের ঘরে দীপঙ্কর চাকি জোজোদা, সে তাসের দেশে কাজ করছে। আমি ওইটা দেখেছি, মানে আমি ওইটা আমার স্টার্ট ছিল আর কি। মানে আমি ওই দুটো ফিল্ম অবজার্ভ করেছি, সাউন্ড হচ্ছে অ্যাকচুয়ালি। তো তারপরে ওভার দ্য ইয়ার্স মানে কাজ চলেছে আর কি। আমি পটলাদার অ্যাসিস্ট্যান্ট ছিলাম, মানে পটলাদার মোটামুটি সবকিছুই আমি দেখতাম আর কি। মানে বেসিক তোমার ব্যালেন্সিং, লেভেলিং, সেশন সেটআপ, হানা টানা সবকিছু করে রাখতাম, আর পটলাদার সে ফাইনাল মিক্সটা করতো। তো ওই সময়টাতে ভালো ভালো কয়েকটা ফিল্মে কাজ করেছি, যেমন কৌশিক গাঙ্গুলির ছোটদের ছবি ওই সময় হয়েছিল, তারপরে শ্রীজিৎ মুখার্জির রাজকাহিনী ওই সময় হয়েছিল, আর সুজয় ঘোষের অহল্যা মনে আছে, ইউটিউবে আছে ওটা, অহল্যা আমরা করেছিলাম। তো এইটাই আর কি। তো তখন খুব ভালো ভালো প্রজেক্ট কয়েকটা আমাদের হয়েছিল। তো তারপরে ওই 18 থেকে আমি ফ্রিল্যান্স করি। তো ইন্ডিপেন্ডেন্টলি কয়েকটা শর্ট ফিল্মস, এটা ওটা সেটা, চেরি পিক্সে ফ্রিল্যান্স করতাম, তোমার প্রচুর ওয়েব সিরিজ এন্ড অল ওইসব হয়েছিল। তো এইভাবেই করতে করতে গেছি। আর তারপর 2020 জানুয়ারি মাসে ঝিল্লির প্রজেক্টটা আসে চেরি পিক্সে। তো আমার চেরি পিক্সের যে ওনার, সে আমাকে বলে যে এরকম মানে গৌতম ঘোষের ছেলে ঈশান একটা ফিল্ম নিয়ে এসছে ঝিল্লি বলে, তোকেই সাউন্ডটা করতে হবে, মানে সে তোর কথাই বলেছে। ওকে, করবো আর কি। তো তখন আমি রাজদার ধর্মযুদ্ধ করছিলাম, রাজ চক্রবর্তী। তখন আমি বললাম যে ঠিক আছে, ধর্মযুদ্ধটা শেষ করে আমি তারপর ইমিডিয়েটলি ঝিল্লি ধরবো। তো ওভাবেই কথা হয়েছিল। তারপরে ওই ধর্মযুদ্ধ শেষ করতে করতে ঝিল্লি স্টার্ট করতে যাবো, প্যান্ডেমিক চলে আসে, লকডাউন চলে আসে। তো মোটামুটি মার্চ এপ্রিল মে তো বাড়িতেই ছিলাম। তারপরে আবার আস্তে আস্তে আনলকিং শুরু হলো ওই জুন জুলাইয়ের সময়। অগাস্ট থেকে আমরা আবার শুরু করলাম, আমরা ঝিল্লি স্টার্ট করলাম আর কি। আমার মনে আছে 1st না 2nd অফ অগস্টে আমি আবার চেরি পিক্সে যাই, ওই ঝিল্লি দিয়ে স্টার্ট করি আর কি। আর সেদিনকে প্রথম আমি ফিল্মটার ফার্স্ট 10 মিনিটস আমি দেখি আর কি, যেটা আমাকে করতে হবে। তো প্রথম 10 মিনিটস দেখে আই ওয়াজ লাইক, ওরে ভাই, মানে কিছু একটা করতে হবে আর কি। সেটাই। আচ্ছা, ঝিল্লি মুভিতে কাজ করার সময় কি একবারও মনে হয়েছিল যে এই মুভিটা আমাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড দিতে পারে বা অন্য কোনো একটা বড় জায়গায় আমাকে নিয়ে যেতে পারে? আমি একটা বিএফজে এক্সপেক্ট করেছি, ন্যাশনাল অ্যাওয়ার্ডটা এক্সপেক্ট করিনি। ওকে। তো ভেবেছিলাম ফিল্মটার মধ্যে পোটেনশিয়াল আছে, আমি যদি ভালো করে কাজ করি একটা ভালো এক্সপোজার পাবো, কিছু একটা হবে। আর আমিও চেয়েছিলাম যে ফিল্মটা ডিজার্ভও করে একটা অন্যরকম কিছু সাউন্ড ডিজাইন আর কি। মানে এমন কিছু একটা করতে হবে যাতে আর কি মানে ভিজুয়ালটার সাথে আর কি সাউন্ডটাও লোকের আলাদা করে বুঝতে পারে, দেখতে পারে যে না মানে যে সাউন্ড ডিজাইন করেছে সেও আর কি মানে সেও ফাটিয়ে দিয়েছে, এরকম একটা ব্যাপার।
তো ওইটা আমার মধ্যে একটা ইন্টেন্ট ছিল যে আমাকে এইটা দেখাতে হবে, এটা আমাকে করাতে হবে আর কি, যে কিছু একটা আমাকে করতে হবে ফিল্মটার জন্য। সো নানা রকম এক্সপেরিমেন্টেশন আর কি। এবং এখন যেটা বলছিলাম আর কি, যে ডিজিটাল হয়ে গিয়ে অডিওর পুরো ব্যাপারটা, পোস্ট প্রোডাকশনের ব্যাপারটা এখন ডিজিটাল হয়ে গিয়ে এটা সুবিধা হয়েছে যে তুমি অনেক কিছু ক্রিয়েটিভ জিনিস করতে পারো আর কি। মানে আমাদের আমরা যে সফটওয়্যার গুলো ইউজ করি, প্রো টুলস এন্ড অল আর কি, এইদের বিল্ট ইন অনেক সুন্দর সুন্দর সব জিনিস আছে আর কি, মানে যেগুলো দিয়ে তুমি অনেক কিছু ক্রিয়েটিভলি অনেক কিছু এক্সপেরিমেন্টাল ব্যাপার স্যাপার করতে পারো, নতুন নতুন জিনিস করতে পারো। তো ঝিল্লিতে আমি ওরকমই করেছিলাম। ওকে, হ্যাঁ ওই রকমই করেছিলাম, মানে ন্যাচারাল এম্বিয়েন্সটাকে একটা মডুলেট করে, মর্ফ করে, ওটাকে একটা ডিস্টর্টেড একটা ওরকম একটা কিছু করে, মানে যেভাবে আর কি একটা অন্যরকম কিছু করা আর কি, তো সেইটা আমি করেছিলাম ঝিল্লিতে। আচ্ছা দাদা, একটা আমার পার্সোনালি একটা কোশ্চেন, যে কেউ যদি একটা প্রপার স্টুডিও সেট আপ করতে চায়, তার কত টাকা মিনিমাম খরচা করা উচিত স্টুডিওতে একটা ভালো সাউন্ড পাওয়ার জন্য? আর দ্বিতীয় কথা হলো যে আমাদের পডকাস্টের ক্ষেত্রে তুমি কেমন সাজেশন দিতে চাও যে এরকম টুলসের উপর কাজ করলে আমাদের বেস্ট কাজ বেরোবে? দেখো, প্রো টুলস খুব এক্সপেন্সিভ, হ্যাঁ, আর প্রো টুলস এর এখন প্রচন্ড দাম বাড়িয়ে দিয়েছে, ওদের অ্যানুয়াল সাবস্ক্রিপশনটা এখন খুব বেড়ে গেছে। তো রিপার ইজ আ গুড অপশন, তোমরা রিপার ইউজ করতে। রিপার খুব লাইট, ইট ইজ নট হেভি অন দ্য মেশিন অলসো। রিপার ইউজ করতে পারো। রিপারে অনেক ভালো ভালো প্লাগইনসও আছে, যেটা দিয়ে আর কি সাউন্ডের ব্যালেন্সিং, লেভেলিং, ক্লিন আপ খুব সুন্দর করা যায়। আর স্টুডিওর ক্ষেত্রে বলবো ডিপেন্ডস যে তুমি কিরকম স্টুডিও করতে চাও বা তোমার ভিশনটা কি। মানে আমি এখন যেভাবে কাজ করছি বাড়িতে বা ফ্রিল্যান্সে, সেটা হচ্ছে যে আমার কাছে একটা রুম হলেই হলো, একটা মোটামুটি সাউন্ড প্রুফ রুম হলেই হলো, উইথ আ বেসিক একটা হাই পাওয়ার্ড কম্পিউটার, ভালো স্পিকার, সাউন্ড কার্ড, কাজ করে যাচ্ছি। বিকজ আমি তো আর রেকর্ডিং এর কাজ করছি বা ডাবিং বা ফোলির কাজ করছি না, তো আমার জাস্ট নিজের কাজের জন্য একটা হলেই হলো আর কি। সো এটাতে আর কত খরচা হবে আর কি, মানে ওরকম হচ্ছে ব্যাপার। ওকে, আচ্ছা দাদা, আবার আমরা মেইন কোশ্চেনে ফিরে আসছি, যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার আগে আর ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পরে তোমার লাইফে কতটা চেঞ্জেস এসেছে আর তোমার কাজের ক্ষেত্রে কতটা চেঞ্জেস এসেছে? চেঞ্জেস, হ্যাঁ ডেফিনেটলি। এখন লোকেরা একটু কথা বলে, একটু ফোন টোন করে আর কি, যে আমার একটা ছবি আছে, তুমি এটা সাউন্ড করবে কিনা। এর আগে কেউই আমাকে ফোন করতো না, কেউ কিছু করতো না, মানে আমাকে পেরোলে থাকতে হয়েছিল দুটো বছর দুটো স্টুডিওর সাথে আর কি, নিজের দমে কাজ পাচ্ছিলাম না। আর প্যান্ডেমিকের অবস্থা খুব খারাপ হয়ে যায় আমার, তো ওই জন্য আমাকে তখন আরো ঢুকতে হয় পেরোলে। তো এখন একটু ফোন টোন করে লোকেরা, একটু এনকোয়ারি করে যে আচ্ছা আমার একটা এরকম ফিল্ম আছে, এটা সাউন্ড ডিজাইন করতে হবে, তোমার রেমুনারেশন কত, হ্যানা ত্যানা, এই সেই জিজ্ঞেস করে। তো আমি তাদেরকে যদি উল্টে কিছু বলিনি, বাট ইটস এ ভেরি সার্কাস্টিক, আমার কাছে একটা রেসপন্স হচ্ছে যে ভাই আমি তো 2013 থেকে কলকাতায় কাজ করছি, 2024 হয়ে গেছে আজকে, আমার তো মোটামুটি 11 বছর হয়ে গেল এই লাইনে কলকাতায় কাজ করছি। তো এতদিন যে আমি কাজ করেছি তার কোনো ভ্যালু নেই। একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পরে এখন লোকেরা আমাকে ফোন করছে, অ্যাপ্রোচ করছে। সো দ্যাট ইজ সামথিং ভেরি আইরনিক অ্যাবাউট ক্যালকাটা আর কি। সেটাই। আর কলকাতায় আরেকটা জিনিস আমি বলবো, যে যতক্ষণ না তুমি তোমার নিজস্ব একটা স্টুডিও খুলছো, কেউ তোমার রেকগনাইজ করবে না অ্যাজ এ সাউন্ড ডিজাইনার। মানে তুমি ইন্ডিভিজুয়ালি কলকাতায় অ্যাজ এ সাউন্ড ডিজাইনার নিজেকে এস্টাবলিশ করতেই পারবে না আনটিল আনলেস ইউ আর ওনার অফ ইওর ওন স্টুডিও আর কি। ওকে, মানে কেউ পাত্তা দেবে না যদি না। এটা একটা অদ্ভুত ইকোনমি আর কি। মানে তুমি একটা স্টুডিও খুলেছো, সবাই ধার লাইন দিয়ে সবাই ওখানে কাজ করতে চলে যাবে আর কি। এটাই হচ্ছে কথা। মানে কলকাতার মার্কেটটা হচ্ছে এমন না, এখানে তুমি তোমার কাজ দেখিয়ে বা স্কিলস দেখে না তুমি সেরকম ভাবে কাজ পাবে না। মানে এখানে হচ্ছে ব্যাপারটা, তুমি কতটা ইকোনমিক্যালি কাজ বার করতে পারবে, কতটা কম টাইমে আর কতটা সস্তার মধ্যে, আর কতটা লোড নিতে পারবে, কাজে লোড নিতে পারবে, again in a very economical fashion. So that is how your success in Kolkata is valued. Okay. Not on the value of your skills, যে তুমি কতটা ভালো সাউন্ড করা কি করো না। তা এর সাথে একটা কথা যায় যে কলকাতা বা টলিউড ইন্ডাস্ট্রিতে সো কল্ড লগিবাজিটা কতটা হয়? তো হয়, তো সারাক্ষণই হয় আর কি, সারাক্ষণ দেখতে পাই। তোমার সাথে এরকম কিছু ঘটেছে? আমার সাথে, হ্যাঁ আমার সাথে ঘটেছে। ইনফ্যাক্ট আমি যখন ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পাই, মোটামুটি মোস্ট অফ দ্য মানে কংগ্রাচুলেটরি মেসেজেস অর ফোন কলস যেগুলো আমি পেয়েছিলাম, সেগুলো অল ফ্রম দ্য ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম সার্কিট, নান ফ্রম টলিউড। এটা আমি
আমার একটা ইন্টারভিউ বেরিয়েছিল টেলিগ্রাফে, আমি ওটা লিখে আমি এটা মেনশন করেছিলাম, সেই রিপোর্টারটা ওটা একদম ভার্বাটিম লিখেও দিয়েছিল। আমি ভেবেছি হয়তো এডিট করে দেবে, কিন্তু এডিট করেনি, ওটা লিখে দিয়েছিল। আমি এটা মেনশন করেছিলাম যে আমাকে আমার সমস্ত ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম সার্কিট থেকে বা যারা আর কি সো কল রেগুলার টলিউডের কাজ করে না, বা হয়তো সো কল্ড রেগুলার টলিউড প্রডিউসারদের সাথে কাজ করে না, কিন্তু তারা ইন্ডিপেন্ডেন্টলি মানে প্যারালালি হয়তো কাজ করে যাচ্ছে ইন দ্য কমার্শিয়াল সেক্টর, তারা আমাকে ফোন করে, মেসেজ করে, ফেসবুকে আমাকে ট্যাগ করে, পোস্ট করে কংগ্রাচুলেশন জানিয়েছে, বাট টলিউড থেকে আমাকে কেউ করেনি। আচ্ছা, তুমি দাদা বললে যে রাজ চক্রবর্তীর ব্যাপারটা, রাজ চক্রবর্তীর হয়ে তুমি ধর্মযুদ্ধ মুভিটাতে কাজ করেছো, তা ওই কাজের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? তা ওই ধর্মযুদ্ধের পর তোমাকে রাজ চক্রবর্তীর কোনো মুভিতে দেখা যায়নি কেন? কি বলবো, আমি তো ওটাই তো বলছি না, কলকাতার মানে ইকোনমি মার্কেটটা ভীষণ উইয়ার্ড। মানে যেটা তোমায় বললাম না, মানে তুমি ভালো কাজের স্কিলস এ তুমি কাজ পাবে না, সোর্সটা প্রয়োজন হয়। হ্যাঁ, এখানে হচ্ছে তুমি কতটা লোড নিতে পারবে, কতটা তুমি ইকোনমিক্যাল, এখানে কিন্তু ব্যাপারটা কিন্তু এখনো কিন্তু ওই জায়গায় থেকে গেছে। ওটা হচ্ছে যে ডায়লগ শোনা যাচ্ছে, মিউজিক শোনা যাচ্ছে, আর সাউন্ড এফেক্ট যেখানে দরকার সাউন্ড এফেক্টটা শোনা যাচ্ছে, ব্যাস ওখানেই ব্যাপারটা শেষ। হ্যাঁ, মানে এরা হয়তো স্ক্রিপ্ট লেভেলে বা হয়তো প্রি সাউন্ড ডিজাইন লেভেলে তোমাকে হয়তো প্রচুর ব্রিফিং করবে যে আমার এই চাই, ওই চাই, সেই চাই, কিন্তু ওই ঘুরে ফিরে ব্যাপারটা একই চলে আসে আর কি। মানে তুমি হয়তো নতুনত্ব কিছু দেখানোর চেষ্টা করছো, অনেক কিছু করার চেষ্টা করছো, কিন্তু সেই ঘুরে ফিরে কিন্তু এরা চাইবে কিন্তু ওইটাই যেটা অলরেডি অতদিন ধরে হয়ে এসছে। মানে আমি রিসেন্টলি বুমেরাং এ কাজ করছি, বুমেরাং, হ্যাঁ, তো টিজারটা রিসেন্টলি বেরিয়েছে। সো আমি প্রচুর সাউন্ড এফেক্টস করেছি, মানে আমার এমনি তো সাইফাই ইজ আ ভেরি ফেভারিট জনর অফ মাইন। আমার সাইফাই ভীষণ ভালো লাগে, আর আমার সাইফাই কোনো কাজ হলে বা দেখলেই আর কি প্রচুর আইডিয়াস আমার অটোমেটিক্যালি আসে। তো আমি প্রচুর এরকম রোবটের সাউন্ড এফেক্ট, তারপরে এই টিজার যে সুপার গুলো এসছে, ওই সুপার গুলোতে আমি খুব ছোট 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 ইন্ট্রিকেট সাউন্ডের এলিমেন্ট আমি দিয়েছিলাম, কিন্তু মিউজিকটা পড়ার পরে কিচ্ছু বোঝা যাচ্ছে, কিছু শোনা যাচ্ছে না। তুমি যদি হেডফোনে শোনো তাহলে বুঝতে পারবে, না হলে ফোনের স্পিকারে বা ল্যাপটপ স্পিকারে কিছুই বুঝতে পারবে না। তার উপরে আমি যেটা শুনেছিলাম যে মিক্স করেছে টিজারটা, ফাইনাল মিক্স করেছে, তার উপরে আমি শুনেছি সে আমাকে বলছে, ডিরেক্টর বলছে মিউজিকটা আরো বাড়াতে। বাট লাকিলি দিস মিক্সিং ইঞ্জিনিয়ার, সে আমার খুব পরিচিত, সে আমার কাজ দেখেছে, আমার কাজ জানে, আমরা একসাথে কলকাতা অনেক কাজ করেছি। সে বলেছিল যে না, আমি একটু সাউন্ড ডিজাইনটা শোনাবো, এটা সাইফাই ফিল্ম, সাইফাই ফিল্মে তো আমাকে একটু ওই সাউন্ডটা দেখাতে হবে, সবকিছু তো মিউজিকের উপর চালানো যাবে না, সেটাই তো। তাহলে সাউন্ড ডিজাইন করার মানে মতলবটা কি, তার দরকার কি সাউন্ড ডিজাইনটা, তাহলে মিউজিক আর ডায়ালগে চলো। তো সে একটু ফাইট করে বলেছে যে না, এখানটা সাউন্ড এফেক্টসটা থাকুক। তো এটাই। আমি তোমাকে একটা পার্টিকুলার শটও বলছি, তুমি কি দেখেছো টিজারটা বুমেরাং? হ্যাঁ, একবার দেখেছি। রুক্মিণীর ওই হাত থেকে একটা ফোন ইয়েটা বেরোয় আর কি, ওই সেকশনটাতে ডিরেক্টর বলেছিল মিউজিকটাকে বাড়াতে। তো মিক্সিং ইঞ্জিনিয়ার বলেছে আমি বাড়াবো না, বিকজ আমি একটু শোনাতে চাই ওই সাউন্ড এফেক্টটা। এগুলো তো বাংলাতে এরকম কাজ কোনোদিন হয়নি, এরকম সাইফাই লেভেলের বা এরকম মানে মডার্ন সাউন্ড এফেক্টস নিয়ে তো কাজ হয়নি। তো আমি এটাকে একটু দেখাতে চাই। সবসময় মিউজিক 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 করে তাহলে যে সাউন্ড ডিজাইন করে তাহলে তার কৃতিত্বটা কি, তার কাজটা কি তাহলে? সেটাই। তো সেই ওই পার্টিকুলার জায়গাতেই হি ফট ফর মি উইথ দ্য ডিরেক্টর যে না, আমি এটা যে যেমন আছে মিউজিকটা ওরকমই ভালো আছে, দরকার নেই বাড়ানো। ওকে, আচ্ছা, জিদ্দাকে নিয়ে কথা হচ্ছে, তা জিদ্দার বেশ কয়েকটা মুভিতে তোমাকে কাজ করতে দেখা গেছে, মানুষ বইয়েরও সাউন্ড ডিজাইনে তুমি ছিলে। তা সেক্ষেত্রে জিদ্দা যে বুমেরাং মুভিটা আনছে, এটা বাংলা ইন্ডাস্ট্রিতে আগে কোনোদিনও হয়নি এরকম কাজ। তা ওই মুভিটার বিষয়ে যদি আর কিছু আমাদের একটু বলো, আর জিদ্দার সাথে তোমার কিভাবে পরিচয় ছিল ওইটা একটু আমাদের যদি। তো জিদ্দার প্রথম মানে আমরা যে মানে আমি যখন পটলাদাকে অ্যাসিস্ট করতাম, তো রাজদা জিদ্দার একটা ফিল্মে ডিরেকশন দিয়েছিল অভিমান বলে 2016-তে। ওকে, তো ওইখান থেকে বেসিক্যালি জিদ্দার সাথে একটা অ্যাসোসিয়েশন শুরু হয়। তারপরে ওই অভিমানের পরে বোধহয় বস2 পরে বোধহয় আই থিঙ্ক নটি কে সুলতান পর হয়েছিল। তো তারপরে যখন পটলাদা যখন বম্বে চলে যায়, তখন জিতের হাউস থেকে ডিরেক্টলি তখন আমাকে আর আমার সাথে যে জিতের ফিল্মগুলো যে মিক্স করে, অনির্বাণ গাঙ্গুলি ওর নাম, আমাদেরকে ওরাই ডিরেক্টলি অ্যাপ্রোচ করে। তো তখন প্যান্থার বলে একটা ফিল্মের শুটিং চলছিল, তো বলেছিল যে আমরা ডিরেক্টলি তোমাদেরকে অ্যাপ্রোচ করছি,
তোমরা প্যান্থারে সাউন্ড করবে। তো আমরা আমাদের এর থেকে বলো যে দেখো আমরা চেরি পিক্স এর সঙ্গে যুক্ত আছি। ওই সময়টাতে আমরা দুজনেই চেরি পিক্স এ ফ্রিল্যান্সিং, অনির্বাণ আর তুমি? অনির্বাণ আর আমি, ওকে আমরা দুজনেই তখন চেরি পিক্স এর সঙ্গে যুক্ত ছিলাম। তো আমরা বললাম যে ঠিক আছে তোমরা চেরি পিক্স এর সাথে পুরো কথাবার্তা বলে নাও, ডিলিং তোমরা করে নাও, আমরা চেরি পিক্স এর হয়ে কাজটা করবো। তোমরা ডিরেক্টলি আমাদের কাছে আসতো, তোমরা চেরি পিক্স এর সাথে ডিলটা করে নাও, আমরা চেরি পিক্স এর হয়ে কাজটা করবো। সো প্যান্থার দিয়ে আমার আর অনির্বাণের মানে ইন্ডিপেন্ডেন্টলি জিতের ফিল্মস গুলো করা শুরু হলো। প্যান্থারে প্রথম কাজ শুরু করলে? হ্যাঁ, প্যান্থার হলো, তার অসুর হলো, অসুরের পরে আই থিঙ্ক বাজি হয়েছিল। হ্যাঁ, বাজির পরে আমি আবার 2 বছর মানে রাবণ আর আইকুকুয়ার সময় আমি ছিলাম না। সুইজারল্যান্ডও আমার অনির্বাণেরই করা ছিল। রাবণ আর আইকুকুয়ার সময় আবার চেঙ্গিজের সময় আমি ছিলাম না, বিকজ তখন আমি একটা অন্য স্টুডিওতে পেরোলে কাজ করছিলাম কলকাতায়, এডিট এফেক্টস বলে। তখন চেরি পিক্সকে ছেড়ে দিয়েছিল? তখন চেরি পিক্স ছেড়ে দিয়েছিলাম। তারপরে আবার আমি যখন চেরি পিক্সে ব্যাক করি তখন মানুষ জিদ্দার মানুষ, তখন আমাকে অনির্বাণকে আবার দেওয়া হয়। তখন আমরা মানুষ করি আর এখন বুমেরাংটা করছি। ওকে, এখনো কি এটা চেরি পিক্সের আন্ডারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বুমেরাং আমাকে চেরি পিক্সই মানে কাইন্ড অফ চেরি পিক্সই দিয়েছে, কিন্তু নাচটা প্রোডাকশন হাউস থেকেই হয়েছিল অ্যাকচুয়ালি। ওকে, আচ্ছা জিদ্দার সাথে দেখা হয়েছে এই সূত্রে, কাজের সূত্রে? ও অনেকবারই হয়েছে, কিন্তু একটা সারপ্রাইজিংলি মানুষের যখন মিক্সিং প্রিভিউ চলছিল আমাকে মানে চিনতে তো পারেনি, উল্টে জিজ্ঞেস করেছিল যে তুমি কে। তখন আমি বলেছিলাম যে আমি অনির্বাণের সঙ্গে এটা সাউন্ড ডিজাইন করেছি। বলো আচ্ছা আচ্ছা, বলো আমি আপনার আগে অনেক কটা ছবি সাউন্ড ডিজাইন করেছি। বলো আচ্ছা, না মানে অত কটা মুভি কাজ করার পর তারপরে তোমাকে এসে চিনছে মানে? হ্যাঁ, মানে ওটাই বলছি না, মানে মানে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড কিছুই ডিফারেন্স মানে দেয় না। কলকাতার ইন্ডাস্ট্রি যেমন চলা তেমনই চলবে আর কি। মানে যেমন তোমাকে বললাম আর কি, যে ওই লোকের আর কি ওই সেই মিউজিক ডায়ালগ যেখানে সাউন্ড এফেক্টস লাগবে, ওই যে মেন্টালিটিতে চলছে, সেখানে মানুষকে রিকগনাইজ করার মেন্টালিটিটাও কিন্তু এক জায়গায় পড়ে আছে। মানে আলাদা করে নতুন কাউকে এরা দেখছে না বা চিনছে না। তাহলে তো আমাকে বলতে হয় যে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পাওয়ার পরে তো আমার তো প্রচুর কাজ বেড়ে যাওয়া উচিত কলকাতায়। আমার তো কিছু বাড়েনি, মানে যেমন আছি তেমনই আছে। বরঞ্চ কলকাতাতে আমি এখন সেরকম কাজই পাচ্ছি না, মানে আমি কলকাতার বাইরে থেকে কাজ পাচ্ছি এখন। ওকে, আচ্ছা জিদ্দার যেহেতু কথা চলছে, দেবদার মুভিতে কি কোনো ভবিষ্যতে কোনো কাজ করার কথা চলছে? দেবদার তো চেনেই না আমাকে। ওকে, আচ্ছা টলিউডে কাজ করে বেশি মজা না বলিউডে? বলিউডে আমি বলবো যে ডেফিনেটলি মানে ওখানে তুমি সম্মানটা বেশি পাবে। বলিউডের মানে রেসপেক্টটা খুব আছে। মানে তুমি ভালো মানে বম্বের ব্যাপারটা হচ্ছে তুমি যদি ভালো কাজ করো তুমি কাজ পাবে, মানে তোমার কাজের ভিত্তিতে তোমাকে কাজ দেবে। ঠিক আছে, তো বলিউডে যেটা হচ্ছে যে একটা বাজ আছে ওখানে, মানে ওখানে একটা খুব জাগ্রত ব্যাপার আর কি। মানে কেউ কমপ্লেন করছে না, কেউ নালিশ করছে না, সবাই জাস্ট যে যার মতো কাজ করে যাচ্ছে। কিন্তু বম্বের চাপটা অন্য চাপ আর কি। মানে ওই চাপটা হচ্ছে মানে আমার কাছে যদি তুই আমায় পার্সোনালি জিজ্ঞেস করো, আমি হয়তো বছরে 2বার কি 3বার নেব ওই চাপটা। মানে স্পেশালি যেটা হয় আর কি, ওই একটা ফিল্ম রিলিজের আগে যখন ফাইনাল মিক্সিং যখন চলে, তখন মোটামুটি তোমার 17-18 ঘন্টা ধরে মিক্স চলে, তোমার হার্ডলি ঘুমায় ওই সময়টাতে। মানে রাত্রিবেলায় এডিট পাঠাচ্ছে, সকালের মধ্যে মিক্স করে দিতে হবে আর কি, এরকম একটা হুলস্থুল ব্যাপার চলে আর কি। এন্ড দ্যাট ইজ আ রেগুলার ইন বম্বে থ্রু আউট দ্য ইয়ার। তো ওইটা আমার কাছে যদি তুমি আমার পার্সোনালি বলো, হয়তো আমি বছরে 1বার কি 2বার করবো। সারা বছর কলকাতা ঠিকই আছে আর কি। বলিউডে রিসেন্টলি কোন কাজটা করলে? বলিউডে আমি রিসেন্টলি বাস্তর বলে একটা ফিল্মে কাজ করে এলাম। ওটা রিলিজ করেছিল, মানে প্যান ইন্ডিয়া রিলিজ করেছিল। সুদীপ্ত সেন ডিরেক্টরের নাম, যে কেরালা স্টোরি যে বানিয়েছিল, তার ফিল্ম ছিল এটা। তো ফিল্মটা মানে প্যান ইন্ডিয়া রিলিজ করেছিল, তো মানে রিভিউজ এন্ড অল ওয়্যার কোয়াইট পজিটিভ আর কি ফিল্মটার জন্য। আচ্ছা, তো এখন এআই বেরিয়ে গেছে, তা এআই তোমাদের কতটা হেল্প করছে, বা এআই কি তোমাদের জন্য কোনো ক্ষতিকারক জিনিস, বা এআই দিয়ে তোমরা আর কি কি ইমপ্রুভমেন্ট করতে পারো তোমাদের ক্ষেত্রে? আমি ক্ষতি বলবো না, মানে ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি একটা র্যান্ডম লোককে গিয়ে বলো যে দাদা একটা সাউন্ড আমায় করে দিন এআই দিয়ে, ওইটা ক্ষতি। বাট তুমি যদি আমার কাছে এসে বলো যে তুমি এআই দিয়ে কিছু একটা করে সাউন্ড করে দাও, দ্যাট ইজ এক্সপেরিমেন্টিং অর এক্সপেরিমেন্টেশন অর ক্রিয়েটিভিটি। বিকজ আমি এআইটাকে যেভাবে ইউজ করবো, সে একটা র্যান্ডম লোক বা নর্মালও সেভাবে এআইটাকে ইউজ করবে না। তো সেইখানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে তুমি এআইটা ইউজ করো, বাট এআইটাকে তোমার মতো করে ইউজ করতে হবে, তোমার মতো করে টেম করতে হবে। এটা হচ্ছে অনেকটা তোমার একটা পশু পোষার মতো আর কি। মানে কখনো মানে হতে দেবে না যে পশুটা আর কি মানে
তোমার ওপরে গ্রাস করছে আর কি, মানে তোমার উপর দিয়ে চলার চেষ্টা করছে। হুম সো ইট হ্যাজ টু বি অলওয়েজ আন্ডার ইয়ার কন্ট্রোল। এরকম আমি তোমায় বলছি যে এই ব্যাপারটা আমাদের লাইন অফ ওয়ার্কে বহুদিন ধরে হয়ে আসছে, এখন তো সব ডিজিটাল হয়ে গেছে। হুম সো মানে অলরেডি কিন্তু আমরা অনেক সফটওয়্যার ইউজ করি, অনেক প্লাগইনস ইউজ করি প্রো টুলসে, যেগুলোর মধ্যে কিন্তু কাইন্ড অফ এআই মডেলস কাজ করে। হুম যেমন স্পেশালি আমরা মানে ডায়ালগ ক্লিন আপস এর সময় বা ক্লিন আপ করার সময় যখন আমরা যে নয়েজ রিডাকশন যেগুলো ইউজ করি, নয়েজ রিডাকশন সফটওয়্যার যেগুলো ইউজ করি, এখন সেগুলো সমস্ত এআই বেসডই হয়ে গেছে। হুম তুমি ডিরেক্টলি কিন্তু ওই নয়েজ ক্লিপটা সফটওয়্যারে ফেলছো, আর সফটওয়্যারকে বলছো অ্যানালাইজ করে আমাকে দাও একদম ক্লিন করে। সো দ্যাট ইজ কাইন্ড অফ ইউজিং এআই আর কি। মানে সে কিন্তু এআই টেকনোলজিটা ইউজ করে কিন্তু আমার নয়েজ ক্লিনটা অটোমেটিক করে দিচ্ছে, হুম আমাকে ম্যানুয়ালি করতে হচ্ছে না। সো দ্যাট ইজ ওয়ান ওয়ে অফ ডুইং ইট। তারপরে এখন সাউন্ড ডিজাইনেরও একটা এআই সফটওয়্যার বেরিয়েছে, ক্রোটোস বলে। হুম সো তুমি ক্রোটোস দিয়েও সাউন্ড ক্রিয়েট করতে পারো। মানে তুমি একটা নর্মাল হয়তো ধরো একটা পায়ের আওয়াজকে মডুলেট করে মর্ফ করে একটা বিশাল কিছু তৈরি করে দিতে পারো, হয়তো একটা দুম করে একটা গেট ক্র্যাশিং এর আওয়াজ বানিয়ে দিতে পারো আর কি ওই সফটওয়্যারটা দিয়ে। তো দ্যাট ইজ লাইক ইউজিং এআই টু জেনারেট অর মডুলেট সাউন্ডস। সো দ্যাট ইজ ওয়ান থিং। প্লাস আরেকটা হচ্ছে যে ধরো তুমি এই রিসেন্টলি যে অতি উত্তম হয়েছিল শ্রীজিৎ মুখার্জি, তো ধরো কিছু কিছু জায়গাতে ধরো উত্তম কুমারের মানে অরিজিনাল আর্কাইভ থেকে ভয়েসটা ঠিক মতো আসছে না, তুমি কিন্তু এআই দিয়ে কিন্তু করতে পারো। তুমি এটা নর্মাল লোকের ভয়েস রেকর্ড করে তুমি এআই ইউজ করে বলতে পারো এআই কে যে এটা উত্তম কুমারের মতো সাউন্ড করে দাও। সো দ্যাট ইজ হাউ ইট ইজ আর কি। আমি বলবো যে এআই যদি ইউজ করতে এইভাবে ইউজ করা উচিত, মানে ফর ক্রিয়েটিভ এন্ড এফেক্চুয়াল পারপাসেস, নট বেসিক্যালি যে মানে পুরো কাজটাই সে করে দিচ্ছে। তোমরা এখন এআই নিয়ে কাজ করছো? আমি দেখো যেটা তোমায় বললাম আর কি, আমরা এভরিডে যে সফটওয়্যার বা যেসব টেকনোলজি নিয়ে কাজ করছি তার মধ্যে কিন্তু এআই কাজ করছে। সেই সফটওয়্যারগুলোর মধ্যেই তো, যেমন নয়েজ ক্লিনিং যেটা তোমাকে এক্ষুনি বললাম আর কি, যে সফটওয়্যারটা আমি ইউজ করি, আইজোটপ সফটওয়্যারটা না, আইজোটপ কিন্তু এআই ইউজ করেই কিন্তু তোমাকে কিন্তু মানে অ্যালগরিদমটা বলে দিচ্ছে আর কি, যে এতটা নয়েজ ক্লিন করতে হবে বা নয়েজ ক্লিন করে দিচ্ছি আমি। সো দ্যাট ইজ কাইন্ড অফ ইউজিং এআই এভরিডে। বা এখন যে তোমার ডিজিটাল যেসব কম্প্রেসর বা ভলিউম ম্যাক্সিমাইজার যে প্লাগইন গুলো বেরিয়েছে, তুমি জাস্ট কয়েকটা এরকম প্যারামিটারস নোট ডাউন করে দাও, অটোমেটিকলি তোমার জন্য লেভেল আপ করে দেবে পুরো ব্যাপারটাকে। সো দ্যাট ইজ কাইন্ড অফ ইউজিং এআই। আচ্ছা দাদা, অনেকদিন আগে দেখা গেছিল যে বিরাট কোহলির রং ব্র্যান্ডে তুমি কাজ করেছো, তো ওই বিষয়টা যদি আমাদের একটু বলো, ওটা আমরা খুব এক্সাইটেড। অনেক পুরনো কাজ ওটা, আমি তো 2018 তে করেছিলাম। ওকে। এটা বেসিক্যালি আমার কাজিন ব্রাদার, মানে এখন বম্বেতে কাজ করে। ও অ্যাকচুয়ালি ওর মূলত এডিটর, কিন্তু এখন বম্বেতে হি ডাজ অল মোশন গ্রাফিক্স এন্ড ভিএফএক্স এর সব কাজ করে। সো ওর নাম হচ্ছে রাজস্বী বাসু, নিকন বলে চেনে সবাই বম্বেতে। বেসিক্যালি মানে আমার দাদা আর কি, মানে হি স্টার্টেড হিজ ক্যারিয়ার উইথ কিউ, ফিল্ম মেকার কিউ এর সাথে ক্যারিয়ার শুরু করেছিল। কিউ এর সাথে এসএফটিআই এডিটিং পাস আউট। তো এখন বম্বেতে খুব ভালো কাজ করছে। সো হি ডাজ অল দ্য টাইটেল ডিজাইন ফর অল নেটফ্লিক্স অ্যামাজন সিরিজ। তোমার রিসেন্টলি ভিরাপ্পানের যে সিরিজটা বেরিয়েছে নেটফ্লিক্সে, ওটা টাইটেল ডিজাইনটা আমার দাদার করা। তারপরে ক্রিমিনাল জাস্টিসের টাইটেল ডিজাইনটা আমার দাদার করা। প্লাস তোমার কালা বলে একটা ফিল্ম এসেছিল নেটফ্লিক্সে, কালার ওই লোগোটা আমার দাদার ডিজাইন করা। তো দাদা এইসব কাজই মূলত বম্বেতে এখন করছে। তো এই 2018-এ আমার দাদা আমাকে অ্যাপ্রোচ করেছিল যে আমি একটা অ্যাড শুট করছি বিরাট কোহলির সাথে, ফুল ভিএফএক্স হবে, মানে যে তাই লেভেলের যা খুশি তাই ভিএফএক্স এর একটা মানে খুব হেভি একটা ভিএফএক্স এর একটা প্রজেক্ট আসতে চলেছে। তো বলেছিল এটা সাউন্ড ডিজাইন তুই করবি। তো ওইভাবে কাজটা আমার কাছে এসেছিল। তো আমাকে দাদা আর কি মাঝে মাঝে শুটিং ফ্লোর থেকে ভিডিওস পাঠাতো যে বিরাট কোহলি শুট করছে, এই করছে। তো ওটাই এক্সপিরিয়েন্সটা ছিল। অ্যান্ড ওটা বেশ অনেকদিন ধরে কাজটা চলেছিল, প্রায় 2-3 মাস ধরে এটার কাজটা চলেছিল, বিকজ এত হেভি ভিএফএক্স ছিল যে ভিএফএক্স এরও প্রচুর আর কি ওই তোমার ওই ফাইন টিউনিং, এটা ওটা সেটা এইসব করতে করতে। তো দ্যাট ওয়াজ আ ভেরি ফান এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি। অ্যান্ড আমার যেটা মনে আছে যে মানে অ্যাডের কনসেপ্টটা ছিল হচ্ছে অ্যাজ ইফ উই আর অল ওয়াচিং আ মুভি ট্রেলার। ওকে। ওটা বেসিক্যালি ওর জামার ব্র্যান্ডটা আর কি, রং ব্র্যান্ডটারই একটা অ্যাড অ্যাকচুয়ালি। কিন্তু এমন মানে ওটার কনসেপ্টটা ছিল হচ্ছে ইটস আ ট্রেলার, মুভি ট্রেলার আর কি, যেরকম একটা সিনেমা আসতে চলেছে আর কি, যেখানে বিরাট কোহলি অ্যাক্টিং করছে। ওটা সোশ্যাল মিডিয়াতে খুব হয়েও ছিল আর কি, যে অনেকে এরকম প্রশ্ন করেছে যে বিরাট কোহলি কি সিনেমায় নামছে, বিরাট কোহলি কি মানে একটা মানে ট্রেলার রিলিজ করেছে একটা ফিল্মের, ও কি সত্যি অ্যাক্টিং এ আসছে। ইনফ্যাক্ট আমার মনে আছে আনন্দবাজার পত্রিকাতে একটা ছোট করে আর্টিকেল বেরিয়েছিল
ওকে। যে সত্যি কি বিরাট কোহলি অ্যাক্টিং এ আসছে, এটা এটা কি সত্যি একটা সিনেমা ট্রেলার নাকি একটা একটা অ্যাড, ওর রং ফ্যাশন ব্র্যান্ডের একটা অ্যাড আর কি। তো Okay. ওটা আমার মনে আছে আনন্দবাজার পত্রিকাতেও এটা একটা ছোট্ট করে আর্টিকেল বেরিয়েছিল। হ্যাঁ, বাট এনিওয়ে মানে ওটাতে মানে নো ওয়ান নিউ আর কি হু দ্য পিপল ওয়ার্ক বিহাইন্ড দ্যাট অ্যাড। কেউ জানতো না যে কে অ্যাকচুয়ালি অ্যাডটার ডিরেক্টর বা ভিএফএক্স সুপারভাইজার কে ছিল বা কে সাউন্ড ডিজাইন বা মিউজিক করেছিল। তো এবার তোমরা যেহেতু আর কি ঘাটাঘাটি করেছো, করে জানতে পেরেছো যে আমি ওটার সাউন্ড ডিজাইন করেছিলাম। হ্যাঁ, দ্যাট ওয়াজ আ ভেরি ফান প্রজেক্ট। আমার ওটাতে বেশ মজা হয়েছিল আর কি। ওকে। আচ্ছা দাদা, ফিউচারে ড্রিম কোলাবোরেশন কি আছে? ফিউচারে আপাতত তো মানে দেখো, আমি যদি কলকাতায় যদি কাজ করি, আমার কাছে এখন মানে ড্রিম কোলাবোরেটর ইজ ঈশান। মানে আমি যা পোটেনশিয়াল দেখছি আমি ঈশানের মধ্যেই দেখছি। মানে মানে দ্য ওয়ে মানে হি ইজ অ্যাকচুয়ালি ট্রান্সেন্ডিং হিমসেলফ মানে উইথ এভরি প্রজেক্টস অর এভরি ফিল্ম। তো আমার সেইখানে আমি বলবো ড্রিম কোলাবোরেশন উইল অলওয়েজ বি ঈশান, বিকজ আমার ঝিল্লি যা হয়েছে ঈশানের জন্যই হয়েছে। ঈশানই আমায় কাজটা দিয়েছে, ঈশানের সাথেই কাজ করে আমার আজকে যা হওয়ার হয়েছে। সো আমি সর্বদাই চাইবো যে আমি আর ঈশান মানে মানে আমাদের যতদিন পারবো কাজ করে যাবো। আর আমিও যতটা পারবো আর কি, আমিও নিজের এটাকে আমার হরাইজনটাকে এক্সপ্যান্ড করবো আমার সাউন্ডের দিক থেকে। সো দ্যাট ইজ আ ড্রিম কোলাবোরেশন। আর এছাড়া আমার খুব ইচ্ছে এই মানে ওই মানে হলিউডে গিয়ে একটু সাইফাই ফিল্মসে কাজ করা, বিকজ সাইফাই জনরাটা আমার খুব ভালো লাগে। সেটা আমার খুব খুব বড় ইচ্ছে। আচ্ছা, আমার যদি বলতে পারো মার্ভেলে কাজ করার খুব ইচ্ছে ইন দ্য ফিউচার, যদি আমি চান্স পাই মার্ভেল সিরিজে। হ্যাঁ। ওকে। আচ্ছা দাদা, তোমার এমনি ফিউচারে আর কি কি কাজ আসছে, কোন কোন মুভিতে তোমাকে দেখা যেতে পারে? বুমারাং তো এখন চলছে। এছাড়া আমি একটা অ্যাসামিজ ছবিতে কাজ করছি, ফেস্টিভ্যাল ফিল্ম। তো ওটা আমার এখন চলছে। এরপরে তোমার আরো 2-3টে কাজ নিয়ে কথা চলছে। কিছু তোমার এডিটিং মানে ওই সাউন্ডের জন্য রেডি হচ্ছে, মানে আসবে আমার কাছে আর কি। ওটা কি টলিউড না বলিউডে? এইগুলো সবই কলকাতার, কিন্তু একটাও কিন্তু নট ডিরেক্টলি রিলেটেড টু টলিউড, সবই ইন্ডিপেন্ডেন্ট প্রোডাকশন। ওকে। আর মোটামুটি আমার পরপরই লাইন আপ আছে এখন মোটামুটি আমি যা দেখছি যে একটা শেষ করে তারপরটা শেষ করে তারপরেরটা এইভাবে রয়েছে আর কি। আর প্রত্যেক কটাই ইজ ভেরি ইন্ডিপেন্ডেন্ট, আর প্রত্যেক কটাই হচ্ছে যে এবার কি তুমি তোমার টাইম নিয়ে করো, কাজটা ভালো করে করো, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, যারা নতুন ছেলে মেয়েরা যারা সাউন্ড ডিজাইন নিয়ে ক্যারিয়ার করতে চাইছে, তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও যে কেমন ভাবে চলা উচিত পথে তোমার? দেখো, ব্যাপারটা হচ্ছে যে অবভিয়াসলি এটা একটা খুব মজার জায়গা, মানে একটা ভেরি ক্রিয়েটিভ একটা জায়গা কাজ করার জন্য। প্রত্যেক দিন নতুন নতুন এক্সপিরিয়েন্স, নতুন নতুন চ্যালেঞ্জ, তারপরে প্রচুর লোকের সঙ্গে ওঠা বসা। আর তুমি যদি ভালো কাজ করো, বাট ইফ ইউ আর কাইন্ড অফ আপ দেয়ার আর কি, নিজের নামে ফেমের দিক থেকে, পপুলারিটির দিক থেকে, দেন তুমি একটু সেলিব্রিটিদের সাথে একটু ঘুরতে মিশতে পারবে, দেখতে পারবে আর কি। এই একটা মজা আছে। কিন্তু মানে চ্যালেঞ্জটা হচ্ছে যে ওই আর কি, মানে সার্ভাইভ করা। মানে এখানে এতটাই পলিটিক্স হয়, এতটাই লবি হয় যে ওই তোমায় যেটা একটু আগে বললাম আর কি, যে মানে আমার মনে হয় না কলকাতায় তুমি ভালো কাজ দেখে কাজ পাবে। মানে পুরো ব্যাপারটাই হচ্ছে ওই কতটা তুমি লোড নিতে পারবে, মানে কতটা তুমি ইকোনমিক্যালি বাল্কে কাজ না তুলতে পারবে, নামাতে পারবে। মানে এখানে ভালো সাউন্ডের প্রশ্নটাই আসছে না। মানে অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে যে আমাদের তুমি মানে যে টার্গেট অডিয়েন্স, মানে যেটা আমি একটু আগে মেনশন করছিলাম, সেটা হচ্ছে তারাও হয়তো অতটা কিছু দেখে না বা বোঝে না আর কি। মানে আমি হয়তো দূরে কোনো একটা সিন চলছে, দূরে হয়তো আমি একটা ট্রামের আওয়াজ দিলাম, একটা ট্রাম পাস করছে, কেউ নোটিস করবে না আর কি। মানে এরকম হচ্ছে ব্যাপার। মানে যেভাবে একটা ফিল্ম বানানো হচ্ছে, একটা ফিল্মকে রেপ্রেজেন্ট করা হচ্ছে, আর যে টার্গেট অডিয়েন্সটা হলে গিয়ে দেখছে, তারা অতটা হয়তো মানে নোটিসও করবে না যে একটা ট্রামের সাউন্ড একটা বেরিয়ে গেল, and that kind of signifies a good sound design। বা হয়তো এই ট্রামটা হয়তো একটা গল্পেরই একটা অংশ, যেটা আমি সাউন্ড দিয়ে বোঝানোর চেষ্টা করলাম রাদার দ্যান মিউজিক, সেটা অতটা কেউ আর কি মানে বুঝবেও না, ইয়ে করবে না। তো সেইখানে আমি বলবো যে মানে ব্যাপারটা হচ্ছে, তুমি যদি আর কি এটাকে অ্যাজ আ রেগুলার ডে জব হিসেবে দেখতে চাও আর কি, মানে তাহলে আর কি ভাই মানে তোমার হাতে পায়ে যা আসছে নিয়ে নাও, জাস্ট ওয়ার্ক লাইক আ মেশিন। হ্যাঁ, অত কিছু ভেবো না, কিছু করো না আর কি, মানে যা আসছে করে যাও। ওই রকমই লোড কতটা লোড নিতে পারবে, কত ইকোনমিক্যালি করতে পারবে। আদারওয়াইজ ফাইন্ড ইউর ওন ওয়ে, নিজের একটা নিশ তৈরি করো।
নিজের একটা জায়গা তৈরি করো। আমি বলবো যে আমি খুব লাকি যে আমি ঝিল্লির মতো একটা ফিল্মে কাজ করার সুযোগটা পেয়েছি বলে আমি আজকে বসে এই কথাটা বলতে পারছি। নিজের একটা নিশ তৈরি করতে হবে, নিজের একটা জায়গা করতে হবে, তাহলে লোকেরা বলবে যে হ্যাঁ এইরকম কাজ অনিশকে দেওয়া যায়, এরকম কাজ অনিশকে দেওয়া যাবে না। তো ওই একটা ডিমার্কেশন কাইন্ড অফ হয়ে গেছে, এসে গেছে আর কি। এইটাই আমি বলবো যে ফর দ্য নিউবিজ আর কি, অলওয়েজ মানে নিজেকে একটা কিছু দেখাতে হবে, করে দেখাতে হবে যে which will kind of make you stand out of the rest, আমি এটাই বলবো। একদম। থ্যাংক ইউ সো মাচ দাদা আমাদের পডকাস্ট বেলাতে আসার জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ পডকাস্ট বেলার তরফ থেকে। তোমার এখানে এসে কেমন লাগলো? আমার তো খুব ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে। আর মানে খুবই শর্ট নোটিসে হঠাৎ করে তোমরা আমাকে অ্যাপ্রোচ করলে, আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে আমি চলে আসছি, করে নিচ্ছি। আমার তো খুবই ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ দাদা। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট পডকাস্টে। আর এরকম ধরনের পডকাস্ট আরো দেখতে গেলে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। দাদার সাথে এখন যা আলোচনা করেছি এছাড়াও অনেক কিছু আলোচনার বাকি আছে। তোমরা যদি আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই এগুলো জানাও, তাহলে আমরা দাদাকে নিয়ে নেক্সট পডকাস্টে আরো অনেক কিছু নিয়ে আসবো। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, লাইক করে নাও, শেয়ার করে নাও। আর আজকের মতন বাই বাই।